আজকের পর্বটা শুরু হতে চলেছে তামিলনাড়ু রাজ্যের উটি শহরে কিছু সাইট সিনের ভিডিও দিয়ে। এই পর্বে থাকছে উটি শহরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনের ভিডিও এবং সেই সঙ্গে থাকছে উটির দোদাবেতা পিক পয়েন্ট সমেত উটি টি ফ্যাক্টরি এবং চকলেট ফ্যাক্টরির কিছু সংক্ষিপ্ত ভিডিও। অবশেষে মাইসুর থেকে দীর্ঘ বাস জার্নি করে আমরা পৌঁছেছিলাম এই উটি শহরে। আর উটি শহরে পৌঁছেই আমরা চলে এসেছিলাম আমাদের প্রথম সাইট সিন এই বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেন দেখে আমরা চলে গেছিলাম উটির বিখ্যাত সেই দোদাবেতা পিক পয়েন্ট এবং তারপর দেখে নিয়েছিলাম দোদাবেতা টি ফ্যাক্টরি এবং সবশেষে দেখে নিয়েছিলাম চকলেট ফ্যাক্টরি। আর উটির এই বোটানিক্যাল গার্ডেনই ছিল আমাদের দেখা প্রথম সাইট সিন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা চলে এসেছি উটির সে বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনে। আর এই বোটানিক্যাল গার্ডেনে কিন্তু অনেক সিনেমার গানের শুটিং হয়েছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে দিলওয়ালে যে সিনেমাটা হয়েছিল। অজয় দেবগন এবং রবিনা ট্যান্ডন অভিনয় করেছিলেন, আর সেই সঙ্গে ছিলেন সুনীল শেঠি। আর সেই দিলওয়ালে সিনেমার একটা অত্যন্ত জনপ্রিয় গান সাতো জনম মে তেরে মে সাথ রহুঙ্গা ইয়ার, এই গানটার শুটিং কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনেই হয়েছিল। বোটানিক্যাল গার্ডেনেই একটা মাঠের ধারে একটা রেলিং আছে, সেই রেলিংয়ের পাশে কিন্তু শুটিংটা করা হয়েছিল। দেখাবো তোমাদের সেই রেলিংটা যেখানে এই শুটিংটা হয়েছিল। আরও কিন্তু অনেক খুব বিখ্যাত বলিউড সিনেমার শুটিং কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে হয়েছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে যে দিল যে সিনেমাটা হয়েছিল মাধুরী দীক্ষিত এবং আমির খান অভিনীত যে দিল সিনেমার একটা খুব হিট গান মুঝে নীঁদ না আয়ে মুঝে চ্যান না আয়ে, সেই সিনেমার গানের শুটিং কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনের মাঠেই হয়েছিল। সেই সঙ্গে আরও সলমান খান অভিনীত সলমান খানের প্রথম সিনেমা মাইনে প্যার কিয়া, যেটা একটা খুব হিট গান কবুতর যা যা যা, সেই গানটার শুটিং কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনের মাঠেই হয়েছিল। এছাড়া সাজন সিনেমার যে বিখ্যাত গান, সেই সলমান খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত সাজন সিনেমার একটা খুব হিট গান, যেটা হচ্ছে দেখা হে পেহলি বার সাজন কি আঁখোঁ মে প্যার, সেই বিখ্যাত গানের শুটিংটা কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনই হয়েছিল। এছাড়া 1979 সালে অমিতাভ বচ্চন এবং পারভিন বেবি অভিনীত সোহাগ সিনেমার একটা বিখ্যাত গানের শুটিং কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনেই হয়েছিল। এই মুহূর্তে এখন আমি আছি তামিলনাড়ু রাজ্যের উটি শহরে বোটানিক্যাল গার্ডেনে। একটু আগে ছিলাম তামিলনাড়ু রাজ্যের উটি শহরের টি ফ্যাক্টরিতে, তারপর সেখান থেকে গিয়েছিলাম চকলেট ফ্যাক্টরিতে, তারপর সেখান থেকে এসেছি এইমাত্র এই বোটানিক্যাল গার্ডেনে। এখন এই বোটানিক্যাল গার্ডেনটা আমি ঘুরবো গোটাটা, আর এই বোটানিক্যাল গার্ডেনের সমস্ত ভিডিও আর কিছুদিনের মধ্যে আমি তুলে নিয়ে আসবো এই কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। তো এই বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে কিছু তথ্য তোমাদের দিয়ে রাখছি। 55 একর এলাকা জুড়ে বিস্তৃত সরকারি বোটানিক্যাল গার্ডেন নিঃসন্দেহে শুধুমাত্র উটিতে নয়, সমগ্র তামিলনাড়ুতে পর্যটন আকর্ষণগুলির মধ্যে অন্যতম। সুসংগঠিত সুপরিচালিত বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন না করে কোনো পর্যটক উটি ছাড়বেন না। এটি উটিতে দেখার জন্য একটি বিখ্যাত দর্শনীয় স্থান। তামিলনাড়ুর উদ্যানতত্ত্ব বিভাগ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়েছে এই বোটানিক্যাল গার্ডেনকে। বর্তমানে বোটানিক্যাল গার্ডেনগুলি 5টি ভাগে বিভক্ত। তো এই ছিল তামিলনাড়ু রাজ্যের উটি শহরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে
কিছু সংক্ষিপ্ত বক্তব্য। তো সেই বোটানিক্যাল গার্ডেনে আমি এখন ঘুরে বেড়াচ্ছি, আর কিছুদিনের মধ্যে নিয়ে আসবো এই উটি শহরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনের এক সম্পূর্ণ ভিডিও। থ্যাংক ইউ। গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন হল ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটোরে উটির কাছে বা উধা গমন্ডলমের একটি বোটানিক্যাল গার্ডেন, যা 1848 সালে তৈরি করা হয়েছিল। বাগানগুলি কয়েকটি বিভাগে বিভক্ত, প্রায় 22 হেক্টর বা 54 একর এলাকা জুড়ে, এবং ডোডাবেটা শিখরের নিচের ঢালে এই বোটানিক্যাল গার্ডেনটা অবস্থিত। বাগানে একটা টেরাস লেআউট আছে। এটি তামিলনাড়ু উদ্যানতত্ত্ব বিভাগ দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2250 থেকে 2500 মিটার উচ্চতায় পাহাড়ের ঢালে অবস্থিত। বাগানটি একটি নাতিশীতোষ্ণ জলবায়ু দ্বারা বেষ্টিত হয়ে আছে, যেখানে গড়ে 140 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। বর্ষাকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে কিন্তু খুব ঠান্ডা পড়ে। উটির সরকারি বোটানিক্যাল গার্ডেন বা যেটাকে বলা হয় উদগামণ্ডলম, সেটা 1848 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর স্থপতি ছিলেন উইলিয়াম গ্রাহাম ম্যাকিভিয়ার। 1840-এর দশকের শেষের দিকে টুইডেলের মার্কুইস প্রাথমিক বিন্যাস তৈরি করা হয়েছিল। শাকসবজি সরবরাহের উদ্দেশ্যে ইউরোপীয় বাসিন্দাদের মধ্যে প্রতি মাসে 3 টাকা চাঁদা দিয়ে বাগানগুলি স্থাপন করা হয়েছিল। যে সময়ে ওটাকামুন্ডো ব্রিটিশ নিয়ন্ত্রণে ছিল, সেই সময়ে ইউরোপীয় বসতি স্থাপনকারীরা এবং অন্যান্যরা বাজারের জন্য সবজির চাষাবাদ করত। দ্বিতীয় ইউরোপীয় রেজিমেন্টের ক্যাপ্টেন মলিনেক্স সেই সময় সবজির চাষ পরিচালনা করতেন। গ্রাহকরা সে সময় বিনামূল্যে সবজি পেতেন, কিন্তু এই ব্যবস্থা দীর্ঘদিন কার্যকর হয়নি। 1847 সালের প্রথম দিকে একটি উদ্যান পালন সমাজ এবং একটি পাবলিক বাগান গঠনের লক্ষ্যে অনুদান এবং চাঁদার মাধ্যমে একটি তহবিল সংগ্রহ করা হয়েছিল। সে সময় উদ্যানতত্ত্ববিদ খুব কম ছিল। বীজ এবং চারা স্থানীয়ভাবে পাওয়া যেত না, তবে কাছাকাছি জঙ্গলে পাওয়া যেত। একটি পাবলিক বাগান স্থাপনের প্রস্তাব করা হয়েছিল এবং সেই উদ্দেশ্যে লুশিংটন হল, যেটা বর্তমানে হেব্রম স্কুল, এবং জেনারেল সেওয়েলেরে, যেটা বর্তমানে এখন রাজভবন, এই দুটির মধ্যে পাবলিক বাগানটি তৈরি করার জন্য স্থান নির্বাচন করা হয়েছিল। সোসাইটি গঠনের পরপরই কমিটি একটি বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত মালি এবং তার বেতন মেটানোর জন্য তহবিল প্রদানের জন্য রাষ্ট্রীয় সাহায্যের অনুরোধ জানায়। এই পরামর্শটি গৃহীত হয়েছিল এবং সেই উদ্দেশ্যে মিস্টার ডব্লিউ.জি. ম্যাকুইফারকে ওটাকামুন্ডে পাঠানো হয়েছিল। তিনি 1848 সালের মার্চ মাসে সেখানে এসেছিলেন। আর এই ওটাকামুন্ডের উপরের অংশটি একটি বন ছিল আর নিচের অংশটি ছিল একটা জলাভূমি। সেই বনটাই এখন বর্তমানে হয়েছে বোটানিক্যাল গার্ডেন, আর জলাভূমিটা হয়েছে উটির সেই বিখ্যাত উটি লেক। আর এই ওটাকামুন্ডো জায়গাটা থেকেই কিন্তু উটি নামটা এসছে। ওটাকামুন্ডো জায়গাটারই সংক্ষিপ্ত নাম হচ্ছে উটি। আমরা এখানে খুব এনজয় করছি, খুবই ভালো লাগছে। দক্ষিণবার ঘুরতে এসে ওটিতে আমরা ঘুরতে এসেছি। ওটিতে ঘুরতে আমাদের খুব মজা লাগছে, পার্কে হেভি সুন্দর লাগছে, পার্কে ঘুরতে খুবই এনজয় করছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম অসীমা মণ্ডল, আমার হাজব্যান্ড সুশান্ত মণ্ডল। আচ্ছা, আপনারা এসছেন কোথা থেকে? আমরা এসেছি বর্ধমান বেরমোড় থেকে। আচ্ছা, এনারা বর্ধমান বেরমোড় থেকে এসছে। আমার যে গ্রুপের সঙ্গে এসছি সেই গ্রুপের সঙ্গে এসছে, মহারানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে এসছে। তো দেখা হয়ে গেল ঘুরতে ঘুরতে। ওনারা খুব ঘুরছেন, খুব মজা করছেন, আনন্দ করছেন। আমারও খুব ভালো লাগছে। বোটানিক্যাল গার্ডেনে এসেছি আর এই বোটানিক্যাল গার্ডেনটা ঘুরছি। আর কিছুদিনের মধ্যে এই বোটানিক্যাল গার্ডেনের সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেলে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের যে
ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। দুজনে ভালো থাকবেন। এখন ঘুরবেন? হ্যাঁ, ঘুরছি। আচ্ছা। বাগানে প্রায় 1000 প্রজাতির উদ্ভিদ, গুল্ম, ফার্ন, ভেষজ এবং বনসাই উদ্ভিদ রয়েছে। বাগানের মাঝখানে একটি জীবাশ্মযুক্ত গাছের কাণ্ড রয়েছে, যার বয়স অনুমান করা হয় প্রায় 20 মিলিয়ন বছর। বাগানে ফুলের গাছসহ বেশ কয়েকটি লন, লিলি সহ পুকুর, ইটালীয় শৈলীতে সাজানো ফুল এবং ফার্নের বিছানা, ফুলের গাছের বিভিন্ন প্লট, বিভিন্ন ধরনের ঔষধি গাছ রয়েছে। তো বন্ধুরা দেখো, দূরে একটা নীল রঙের রেলিং দেখতে পাওয়া যাচ্ছে। এই রেলিংটার ধার ঘেঁষে কিন্তু সে বিখ্যাত সাতো জনম মে তেরে মে সাত রাহুঙ্গা ইয়ার দিলওয়ালে সিনেমার একটা মুভি, সেই মুভির গানটার কিন্তু শুটিং ঠিক এই নীল কালারের যে রেলিংটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু রবীন্দ্র ট্যান্ডন আর অজয় দেবগন হেঁটে হেঁটে গিয়েছিল আর এখানে গানটার শুটিংটা করেছিল। সাতো জনম মে তেরে মে সাত রাহুঙ্গা ইয়ার, ঠিক এই জায়গাটাতেই গানটার শুটিং হয়েছিল। গানটার স্টার্টিং শুরুটা ঠিক এই জায়গাতে হয়েছিল, আর মাঝের দৃশ্যটা শুটিং করা হয়েছিল এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যেই। একটা গ্লাস হাউস আছে, সেই গ্লাস হাউসের মধ্যে অনেক বিভিন্ন রকমের ফুলের চারা, গাছের চারা, উদ্ভিদের চারা দিয়ে সাজানো সেই গ্লাস হাউস। সেই গ্লাস হাউসের মধ্যে কিন্তু সাতো জনম মে তেরে মে সাত রাহুঙ্গা ইয়ার গানটার মাঝের অংশের শুটিং করা হয়েছিল। উটির এই বোটানিক্যাল গার্ডেনটিকে 6টি ভাগে ভাগ করা হয়েছে: লোয়ার গার্ডেন, নিউ গার্ডেন, ইটালিয়ান গার্ডেন, কনজারভেটরি, ফাউন্টেন টেরেস এবং নার্সারি। প্রথমে আসছি লোয়ার গার্ডেন সম্পর্কে। লোয়ার গার্ডেন বা যেটাকে বলা হয় নিচের বাগানের প্রবেশদ্বার। বাগানের প্রবেশদ্বারটি কিকিউ ঘাসের একটি বিস্তৃত সবুজ লনে নিয়ে যায়, যা তার বসন্ত শক্তির জন্য পরিচিত। 127 প্রজাতির ফার্মসহ একটি ফার্ন হাউস রাজভবনের দিকে যাওয়ার রাস্তার বাঁ দিকে লন এবং ঐতিহাসিক গেস্ট হাউসের আরেকটি বিস্তৃতির মধ্যে অবস্থিত। এই বিভাগে প্রধান আকর্ষণগুলি হল ভারতীয় ইউনিয়নের মানচিত্রের কার্পেট পেট নকশা, যা নির্বাচনী গাছপালা এবং 20 মিলিয়ন বছরের পুরনো জীবাশ্ম কাণ্ড, যা এটির পাদদেশে স্থাপন করা হয়েছে। এবার আসছি নিউ গার্ডেন বা নতুন বাগান সম্পর্কে। নতুন বাগানটি সম্প্রতি বিকশিত করা হয়েছে। সামনের বাগান এবং অর্ধচন্দ্রাকার পুকুরের মধ্যবর্তী এলাকা নিয়ে গঠিত হয়েছে এই নতুন বাগানটি। এই বিভাগে রয়েছে 300 জাতের হাইব্রিড চা, গোলাপ, ফ্লোরিবুন্ডা এবং পলিয়ান্থাস গোলাপের জাতসহ একটি গোলাপ বাগান। আর এই এলাকার ঢাল এবং কন্টুরের সাথে মেলে এরকম ডিজাইন করা প্রচুর ফুলের গাছ এখানে রয়েছে। এবার আসছি ইটালিয়ান গার্ডেন সম্পর্কে। এই বাগানটি প্রথম বিশ্বযুদ্ধের ইতালীয় বন্দীদের দ্বারা স্থাপন করা হয়েছিল, যাদেরকে উটিতে স্থানান্তরিত করা হয়েছিল। তাদের ওটাকামুন্ডের সামরিক স্টেশনের নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। অ্যাস্টারস, অ্যাগারটাম, বালসাম, বেগোনিয়া, পেটুনিয়া, প্যান্সি, ফ্লোক্স, কসমস, জিনিয়া এবং বহুবর্ষজীবী ফুল যেমন সালভিয়া, ডেলফিনিয়াম, লার্কসপুর এবং ডালিয়া এই বাগানের প্রধান আকর্ষণ। এবার আসছি কনজারভেটরি সম্পর্কে। পাবলিক কনজারভেটরিটি 1912 সালে বিভিন্ন ফুলের গাছের গোষ্ঠীবদ্ধ করার লক্ষ্যে নির্মিত করা হয়েছিল। রঙিন, বাৎসরিক এবং বহুবর্ষজীবী যেমন সিনারেরিয়া, সিজান্থাস, ক্যালসিওলারিয়া, বালসাম, সাইক্লামেন, গ্লোক্সিনিয়া, টিউবারাস, বেগোনিয়া, কোলিয়াস, জেরানিয়াম, ক্রিসান্থেনাম, প্রাইমুলাস, টাইডিয়া, অ্যাকেমেনিস ইত্যাদি গাছ এই সংরক্ষণশালায় স্থান পায়। বক বাগানটি এই সংরক্ষণ কেন্দ্রের পূর্ব দিকে অবস্থিত এবং ওয়েপিং উইলো, হেডিচিয়াম, আরাম, হাইড্রেঞ্জা ইত্যাদির মতো মার্সপ্রেমী উদ্ভিদের জন্য একটি ভালো
জায়গা প্রদানের জন্য একটি সংযোজন তৈরি করা হয়েছে এখানে। এবার আসছি নার্সারি সম্পর্কে। নিচের লন থেকে প্রায় 100 মিটার উপরে থাকা নার্সারিগুলিতে 8টি কাচের ঘর এবং বহিরাগত গাছপালা প্রবর্তন এবং প্রজননের জন্য একটি সিরিজ সোপান রয়েছে। কাচের ঘরগুলিকে ব্যবহার করা হয় বেগোনিয়াস, ফার্ন, ক্যাকটি, সুকুলেন্টস, অর্কিড এবং বুলবুস গাছের ক্রমবর্ধমান সরবরাহের জন্য, যা পর্যায়ক্রমে সংরক্ষণাগারগুলিতে গোষ্ঠীবদ্ধ করা হয়। টেরেসগুলি কাটা ফুল, বীজ এবং পরীক্ষামূলক উদ্দেশ্যে গাছপালা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। এই মুহূর্তে এখন আমি আছি উটির বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনে। ঘুরে ঘুরে বোটানিক্যাল গার্ডেনে ভিডিও করছি। বিশাল বড় চত্বর, ঘুরে শেষ করা যাচ্ছে না। এত বড় বোটানিক্যাল গার্ডেন আমি এর আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না আমার। হাঁটতে হাঁটতে যে কোথায় চলে এসেছি আর কতক্ষণ ধরে যে হাঁটছি নিজেও জানি না। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত উটির এই বোটানিক্যাল গার্ডেন। এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কোলে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা আছে এখানে। ঠান্ডা প্রকৃতির কোলে 3,000-3,500 ফুট উঁচুতে ভূপৃষ্ঠ থেকে উটি শহরে বোটানিক্যাল গার্ডেন নিঃসন্দেহে মনে জায়গা করে নেওয়ার মতো একটা জায়গা। এখন উটি শহরে বোটানিক্যাল গার্ডেন থেকে এই ভিডিওটা করছি, দেখাচ্ছি উটি শহরে বোটানিক্যাল গার্ডেনের যাবতীয় ভিডিও। এবার আসছি ফুল শো সম্পর্কে। এখানে ফুল শো 2 থেকে 5 দিন ধরে অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রদর্শনীর উদ্বোধন এবং দ্বিতীয় দিনে ফুলের প্রদর্শনী সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ফুল শোর দিনে প্রায় 250 প্রদর্শক বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। বিভিন্ন সরকারি দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংস্থাও ফুলপ্রেমীদের এবং পর্যটকদের সুবিধার জন্য তাদের কার্যক্রম প্রদর্শন করেন। ফুলের প্রদর্শনী সারা বিশ্ব থেকে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ পর্যটকদের এখানে আকর্ষণ করে টেনে নিয়ে আসে। এখানে প্রতিযোগীরা 50টিরও বেশি জাতের পাত্রজাতীয় উদ্ভিদ, 150 রকমের কাটা ফুল, বিভিন্ন ধরনের গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ সবজি এবং গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ ফল প্রদর্শন করে। 1896 সালে এখানে প্রথম ফুলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এখন আছি উটির একদম একটা উঁচু জায়গায়, টপ পয়েন্টে। এখান থেকে গোটা উটির বোটানিক্যাল গার্ডেনকে পরিষ্কারভাবে ভালোভাবে দেখা যায়। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, খুব উঁচুতে অবস্থিত। এখান থেকে দেখতে পাচ্ছ উটির বোটানিক্যাল গার্ডেনকে মোটামুটি সব দিক দিয়ে দেখা যাচ্ছে। এখন এই জায়গা থেকে উটিকে আমি দেখছি এক প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্যের প্রকৃতির কোলে অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেন। এই ভিউ পয়েন্ট থেকে এখন দেখাচ্ছি উটি শহরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনের ভিডিও। 1896 সালে নীলগিরিস এগ্রি হর্টিকালচারাল সোসাইটির চেয়ারম্যান মিস্টার J.H. ট্রেমেনহেরে নীলগিরির তৎকালীন কালেক্টর দ্বারা প্রথম ফুলের প্রদর্শনী অনুষ্ঠিত করেছিলেন। 1980 সালে নীলগিরিস এগ্রি হর্টিকালচারাল সোসাইটি থেকে নীলগিরির ফুল এবং ফল প্রদর্শন কমিটি নামে একটি কমিটি গঠন করে ফুলের প্রদর্শনী গ্রহণ করা হয়েছিল। ফুলের সজ্জা, ভারতীয় এবং জাপানি ফুলের বিন্যাস, উদ্ভিজ খোদাই, ফুলের রঙ্গোলি, বনসাই ইত্যাদি প্রধান অনুষ্ঠানগুলি এই ফুলের প্রদর্শনীতে দেখানো হয়ে থাকে। এছাড়া বৃহৎ প্রাইভেট এবং পাবলিক বাগানের একচেটিয়া কাঠফুলের স্টলগুলিও শোয়ের দিনগুলিতে একটি প্রধান আকর্ষণ। এখানে 59টি রোলিং কাপ, 250টি কাপ এবং নগদ পুরস্কার সেরা প্রতিযোগী এবং প্রদর্শকদের দেওয়া হয়ে থাকে। এস্টেট গার্ডেন, প্রাইভেট কটেজ গার্ডেন, পাবলিক গার্ডেন এবং ফুল চাষিদের মধ্যে বৃহত্তর সচেতনতা সৃষ্টির জন্য বাগানের বিভিন্ন বিভাগের সাথে একটি বাগান প্রতিযোগিতাও এখানে অনুষ্ঠিত হয়। গড়ে প্রায়
200টি বাগান ইভেন্টে প্রতিযোগিতা গ্রহণ করে। ফুলের প্রদর্শনীর আগে বাগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সেরা বাগানগুলিকে পুরস্কার ও কাপ দেওয়া হয়। এবার আসছি এখানে অবস্থিত সেই বিখ্যাত জীবাশ্ম গাছের কাণ্ড সম্পর্কে। বাগানে প্রদর্শিত জীবাশ্ম গাছের কাণ্ড 20 মিলিয়ন বছরের পুরনো। নদী দ্বারা বহন করা এবং আভ্যন্তরীণ হ্রদে জমা হওয়া গাছগুলি সিলিকা দ্বারা কাঠের পদার্থের প্রতিস্থাপনের ফলে জীবাশ্ম গাছের কাণ্ডের জন্ম দেয়। জীবাশ্ম গাছটি ভারতের ভূতাত্ত্বিক জরিপ দ্বারা উপস্থাপিত করা হয়েছিল, আর এই কারণের জন্যই উটিকে বলা হয় জীবাশ্ম গাছের কাণ্ড, যা 20 মিলিয়ন বছর পুরনো এবং টোডামুন্ডো বা টোডা পাহাড়। যে কোনো দিন আপনি যদি উটিতে আসেন, তাহলে যে কোনো দিন আপনি দেখতে পাবেন অসংখ্য পরিবার কেবল শীতল এবং উষ্ণরোধ উপভোগ করার জন্য এই উটি শহরে এসছে এবং বাগানে বাচ্চারা খেলা করছে। গ্রীষ্মের শীতল হাওয়া যখন আপনার শরীরে এক অজানা শক্তি নিয়ে আসে, তখন আপনি অভ্যন্তরীণ শান্তির অনুভূতিতে পূর্ণ হবেন। সেই মুহূর্তে যদি মনে হয় আপনি স্বর্গে আছেন, তাহলে কিন্তু খুব একটা ভুল হবে না। উটির এই সরকারি বোটানিক্যাল গার্ডেন সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে। এটি সপ্তাহের সব দিন খোলা থাকে। উটির বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য প্রবেশ মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য দিতে হবে 30 টাকা এবং শিশুদের জন্য লাগবে 15 টাকা। আর আপনার সাথে যদি ক্যামেরা থাকে, তাহলে সেই ক্যামেরার জন্য আপনাকে দিতে হবে, যদি স্থির ক্যামেরা থাকে, যদি শুধুমাত্র ছবি তুলতে চান তাহলে দিতে হবে 50 টাকা, আর যদি ভিডিও করতে চান সে ভিডিও ক্যামেরার জন্য দিতে হবে 100 টাকা। এবার বলে দিই, উটির এই বোটানিক্যাল গার্ডেনে এসে আপনারা ভুলেও যে কাজগুলি করবেন না, সেটা হচ্ছে গাছপালার স্পর্শ বা সে গাছের পাতা মুখে দেওয়া বা সে হাত স্পর্শ করে জিভে ঠাকানো, এগুলো কিন্তু ভুলেও করতে যাবেন না। কারণ বোটানিক্যাল গার্ডেনে কিছু গাছপালা আছে যা খুবই বিষাক্ত এবং কাঁটাযুক্ত। তাই বড়দের অনুরোধ করছি, আপনারা অভিভাবক হিসেবে আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর রাখুন। বাগানটি কিন্তু খেলার মাঠ নয়, দৌড়াদৌড়ি করার জায়গা নয়, লুকোচুরি করা বা পিকনিক করার মতো জায়গাও কিন্তু এই বোটানিক্যাল গার্ডেন নয়। এখানে শুধুমাত্র গাছপালা, গাছের অংশ, ফল ও বীজ ইত্যাদি এখানে দেখানো হয়, শো করানো হয় এবং এগুলো বিভিন্ন ঋতুতে কিন্তু বিক্রি করা হয়। এখানে বিভিন্ন ঋতুতে আপনারা যদি এখানে আসেন, তাহলে এখান থেকে আপনারা চারা, উদ্ভিদের বিভিন্ন গাছপালা, চারা ইত্যাদি আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন বা বোটানিক গার্ডেন হলো এমন একটি বাগান যা বিশেষভাবে বিস্তৃত গাছপালা সংগ্রহ, চাষ, সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য নিবেদিত হয়, যা সাধারণত তাদের বোটানিক্যাল নামের লেবেলযুক্ত থাকে। অর্থাৎ এই বাগানে আপনারা কিন্তু কোনো রকম প্রমোদমূলক অনুষ্ঠান, যেমন পিকনিক, হই হুল্লোড় করা, খেলাধুলা করা, ফুটবল খেলা, দৌড়াদৌড়ি করা, এগুলো কিন্তু করতে পারবেন না, ভুলেও করবেন না। এখন আমরা এই মুহূর্তে চলে এসেছি উটির সেই বিখ্যাত গ্লাস হাউসে। দেখতে পাচ্ছ আমি এখন ঢুকে পড়েছি উটি শহরের সেই বিখ্যাত গ্লাস হাউসের মধ্যে। আর এখানে কিন্তু সাতো জনম মে তেরে মে সাথ রহুঙ্গা ইয়ার এই সিনেমাটার কিছুটা অংশ শুটিং ঠিক এই জায়গাটাতে হয়েছিল। দেখাচ্ছি উটির সেই বিখ্যাত গ্লাস হাউস। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ফুল থেকে শুরু করে গাছের চারা সংরক্ষণ করে রাখা হয়েছে। বিরল প্রজাতির গাছের চারা, বিরল প্রজাতির ফুল ইত্যাদি কিন্তু এই গ্লাস হাউসে সংগ্রহ করে রাখা হয়েছে। প্রসঙ্গত একটা কথা বলে রাখছি, বসন্তকাল হলো বোটানিক্যাল গার্ডেনে দোল খাওয়ার জন্য একটা চমৎকার সময়। আর এই সময় কিন্তু এই বসন্তকালে এই বোটানিক্যাল গার্ডেনে কিন্তু প্রচুর গাছের চারা বিক্রি হয়ে থাকে। তাই আপনারা যারা বিরল প্রজাতির গাছের চারা খুঁজছেন এবং কিনে নিয়ে যেতে চাইছেন এবং ঘরে শোভা বাড়াতে চাইছেন, বা যারা বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করতে ভালোবাসেন, তারা কিন্তু অতি অবশ্যই চলে আসবেন গ্রীষ্মকালে এই বোটানিক্যাল গার্ডেনের গ্লাস হাউসে বা বোটানিক্যাল গার্ডেনের আশেপাশে চত্বরে।
এখানে কিন্তু প্রচুর গাছের চারা বিক্রয় করা হয়ে থাকে এই গ্রীষ্মকালে। আর এই বেশিরভাগ গাছপালা কিন্তু এই গ্রীষ্মকালেই এখানে সম্পূর্ণতা অর্জন করে এবং অনেক গাছপালা গ্রীষ্মের মাসগুলিতে ভালোভাবে ফুটতে শুরু করে। তাই গাছের চারা সংগ্রহ করতে চাইলে গ্রীষ্মকাল হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে আসার একটা উপযুক্ত সময়। তো বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের দেখাচ্ছিলাম উটি শহরের বোটানিক্যাল গার্ডেনের ডিটেলস ভিডিও আমার লাইভ স্ট্রিমিং চ্যানেলে। এটা ছিল আমার প্রথম সাইট সিন। আর এই উটির বোটানিক্যাল গার্ডেন দেখার পর আমরা এবার চলে যাব উটির বিখ্যাত সেই দোদাবেতা পিক পয়েন্ট, যেখান থেকে উটি শহরকে খুব ভালোভাবে দেখা যায়। আর তারপর তোমাদের দেখাবো এই উটি শহরে দোদাবেতা টি ফ্যাক্টরিতে কীভাবে চা প্রসেসিং হয়, কীভাবে চা তৈরি হয় তার একটা সংক্ষিপ্ত ভিডিও। আর সবশেষে দেখাবো উটির চকলেট ফ্যাক্টরির কিছু ভিডিও। অবশেষে উটির বোটানিক্যাল গার্ডেন দর্শন করে আমরা এখন এগিয়ে চললাম উটির সেই বিখ্যাত দোদাবেতা পিক পয়েন্টে। এই দোদাবেতা পিক পয়েন্ট থেকে উটি শহরকে খুব ভালোভাবে দেখা যায়, উটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আর সেটা দেখে আমরা চলে গেছিলাম দোদাবেতা পিক পয়েন্টের ঠিক পাশে অবস্থিত দোদাবেতা টি ফ্যাক্টরিতে, যেখানে চায়ের পাতাকে কীভাবে মেশিনে কেটে প্রসেসিং করে চায়ে পরিণত করা হয় এবং তারপর সেটা প্যাকেটজাত করে বাজারে বিক্রয় করা হয় তার একটা ছোট্ট ভিডিও করেছিলাম, সেটা আজ এই পর্বে দেখাবো। আর তার সবশেষে গিয়েছিলাম এখানকার চকলেট ফ্যাক্টরিতে, সেখানে কীরকম এই উটি শহরে বিভিন্ন ধরনের চকলেট কীভাবে তৈরি করা হয় তার একটা ছোট্ট ভিডিও করেছিলাম, সেটা আজ তুলে ধরবো এই পর্বে। আর এর বেশি আমি উটি শহরের কোনো সাইট সিন করতে পারিনি, কারণ তারপর দিন আমরা চলে গেছিলাম মাদুরাই। আপাতত এখন চলেছি উটির সেই বিখ্যাত দোদাবেতা পিক পয়েন্টে। অবশেষে বেশ কিছুক্ষণ বাস জার্নি করার পর উটির বোটানিক্যাল গার্ডেন থেকে প্রায় 9.5 কিলোমিটার দূরে অবস্থিত সেই কিংবদন্তি দোদাবেতা চূড়াটির উপর আমরা এসে পৌঁছেছিলাম, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2637 মিটার উপরে অবস্থিত। আর এই দোদাবেতা পিক পয়েন্ট হলো নীলগিরি জেলার সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি উটি কোটাগিরি সড়কের ঠিক ওপরেই অবস্থিত। তো দেখতে পাচ্ছ আমি এখন এই মুহূর্তে চলে এসেছি সেই উটির বিখ্যাত দোদাবেতা পিক পয়েন্টে, যেখান থেকে উটি শহরের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। এই মুহূর্তে এখন আমি আছি উটি শহর থেকে প্রায় 9.5 কিলোমিটার দূরে অবস্থিত দোদাবেতা পিক পয়েন্টে। দোদাবেতা পিক পয়েন্ট হল নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বত, যা 2637 মিটার বা 8652 ফুট উঁচুতে অবস্থিত। চূড়ার চারপাশে একটি সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। এটি ভারতের তামিলনাড়ুর নীলগিরি জেলার উটি কোটাগিরি রোডে উটি থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত। এটি চূড়ায় যাওয়ার রাস্তার সুবিধাসহ একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। আনামুদি, মান্নামালাই এবং মিসাপুলিমালার পরে এটি দক্ষিণ ভারতের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ। হেকুবা 2375 মিটার, কাট্টাডু 2418 মিটার এবং কুলকুড়ি 2439 মিটার পর্বতশৃঙ্গ হল উটির কাছে দোদাবেতা রেঞ্জের পশ্চিমে 3টি ঘনিষ্ঠভাবে সংযুক্ত চূড়া। দোদাবেতা শব্দটি কন্নড় ভাষা থেকে এসেছে, যার অর্থ হল বড় পাহাড়। আমি এই মুহূর্তে আছি সে দোদাবেতা পিক পয়েন্টে। ধন্যবাদ।
যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তো টি ফ্যাক্টরি, এটাই হচ্ছে উটির সেই বিখ্যাত দোদাবেতা টি ফ্যাক্টরি। এখান থেকে কিন্তু চা উৎপন্ন করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু পাঠানো হয়। একটা অত্যন্ত ফেমাস চায়ের কারখানা এই উটি শহরে, এটা দোদাবেতা টি ফ্যাক্টরি নামে এখানে পরিচিত। এই দোদাবেতা পিকে তাপমাত্রা সারা বছর বেশিরভাগ সময় কম থাকে। গ্রীষ্মকালে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এটি মনোরম জলবায়ু দ্বারা পরিচালিত হয়। শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকে 5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকে 21 ডিগ্রি সেলসিয়াস। এই দোদাবেতা চূড়াটি হল পশ্চিমঘাট এবং পূর্বঘাটের সংযোগস্থলে অবস্থিত, যা 4টি ভিন্ন দিকের পথ খুলে বলে এটি 4 রাস্তা সংযোগস্থল নামেও এখানে পরিচিতি লাভ করেছে। দোদাবেতা চূড়াটি উটি থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত এবং কোটাগিরির দিক থেকে যাত্রা শুরু করে এখানে খুব সহজেই কিন্তু পৌঁছানো যায়। উটি থেকে দোদাবেতা এই পিক পয়েন্টে যাওয়ার জন্য বেশ কয়েকটি বাস এবং ব্যক্তিগত ট্যাক্সি রয়েছে। দোদাবেতা উটি রেলওয়ে স্টেশন এবং বাসস্ট্যান্ড থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এবং কোয়েম্বাটোর বিমানবন্দর থেকে মাত্র 95 কিলোমিটার দূরে অবস্থিত। কুয়াশা ঘেরা পাহাড় এবং শোলা ঝোপঝাড়ের বিস্ময়কর দৃশ্যের সাথে দোদাবেতা একজন ট্রেকারের স্বপ্ন। ট্রেকিং উৎসাহীদের জন্য একটি নিখুঁত পছন্দ হওয়ায় ট্রেকের স্তরটি সহজ থেকে মাঝারি। বিস্ময়কর ট্রেকিং স্পটটি লোকেদের একটি আরামদায়ক পরিবেশ খোঁজার আকাঙ্ক্ষাকে তৃপ্ত করে এবং মনোরম দৃশ্য উপভোগ করে। আপনি ইচ্ছা করলে এই পুরো পথটা ট্রেকিং করে উটি থেকে এই দোদাবেতা পিক পয়েন্টে পৌঁছাতে পারেন। এই 9 কিলোমিটার দূরত্ব যারা ট্রেকার তারা ইচ্ছা করলে কিন্তু ট্রেকিং করে এই পিক পয়েন্টে এসে পৌঁছাতে পারে। আপনি সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত যে কোনো সময় দোদাবেতা চূড়া দেখতে পারেন। দোদাবেতা প্রতিদিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এই দোদাবেতা পিকে আপনি যদি প্রবেশ করতে চান তাহলে প্রাপ্তবয়স্কদের জন্য দিতে হবে জনপ্রতি 6 টাকা এবং 5 বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো প্রবেশ ফি নেই এখানে। এই শীর্ষে আপনাকে স্টিল ক্যামেরার জন্য 10 টাকা এবং ভিডিও ক্যামেরার জন্য 50 টাকা দিতে হবে। চা বাগান, বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, উটি লেক এবং থান্ডার ওয়ার্ল্ড দোদাবেতার কাছে পর্যটকদের বিশেষ আকর্ষণ। যদি আপনি ট্রেকিং করে এই দোদাবেতা পিক পয়েন্টে আসতে চান তাহলে যাত্রা শুরু করার আগে আপনাকে প্রচুর পর্যাপ্ত পরিমাণের জল কিন্তু সঙ্গে রাখতে হবে। ট্রেকারদের ফার্স্ট এড কিট, এনার্জি ড্রিঙ্কস এবং খাওয়ার জিনিস বহন অবশ্যই করতে হবে বা সঙ্গে রাখতে হবে। এই দোদাবেতা পিক দেখার সেরা সময় হলো অক্টোবর থেকে জানুয়ারি মাস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি সেই দোদাবেতা পিকের ঠিক পাশে অবস্থিত সেই বিখ্যাত দোদাবেতা টি ফ্যাক্টরিতে। এখানে কিন্তু দার্জিলিংয়ের মতোই চা বাগান থেকে চায়ের পাতা কেটে নিয়ে এসে মেশিনের সাহায্যে সে চা পাতা কেটে প্রসেসিং করে এখানে কিন্তু এই ফ্যাক্টরিতে চায়ের পাতা, চা যেগুলো আমরা বাজার থেকে কিনি সেটা তৈরি করা হয় এবং এখানে এই ফ্যাক্টরিতে কিন্তু বিক্রিও করা হয় এবং এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সমেত বিভিন্ন রাজ্যে কিন্তু চা রপ্তানি করা হয় বা পাঠানো হয়। এই সেই বিখ্যাত দোদাবেতা টি ফ্যাক্টরি যার মধ্যে আমি এখন প্রবেশ করছি। দেখাচ্ছি উটি থেকে প্রায় 9.5 কিলোমিটার দূরে অবস্থিত দোদাবেতা পিকের ঠিক পাশে অবস্থিত দোদাবেতা টি ফ্যাক্টরির ভিডিও। উটির এই দোদাবেতা চা কারখানাটি 2005 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং এটি চা বোর্ডের প্রাক্তন সদস্য মিস্টার এন.কে. কৃষ্ণমূর্তি দ্বারা ভালোভাবে এখানে পরিচালিত হয়। 1839 মিটার উচ্চতায় চা বাগান দ্বারা বেষ্টিত
নীলগিরির অনেকগুলি নীল পাহাড়ের মাঝখানে উটিতে 1 একর জায়গা জুড়ে এই কারখানাটি অবস্থিত। এই কারখানায় প্রতি মাসে 30 টন পর্যন্ত চা উৎপাদিত হয়ে থাকে। উটির এই চা কারখানা পরিদর্শন করতে এলে আপনারা এই উটিতে অনেক চা বাগান কিন্তু দেখতে পাবেন। উটির তামিলনাড়ুর চা কারখানা এবং চা জাদুঘরটি এখানে এলে অবশ্যই আপনারা পরিদর্শন করবেন। উটি এই দোদাবেতা টি ফ্যাক্টরি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, জাদুঘরের নিদর্শনগুলির ঐতিহাসিক গুরুত্বের জন্য এখানে অবশ্যই পর্যটকদের আসা দরকার। ভ্রমণকারীরা প্লান্টে চা তৈরির প্রক্রিয়া সম্পর্কে এখানে এলে অনেক কিছু শিখতে পারবেন এবং দোদাবেতা চা কারখানায় স্থানীয় চায়ের তাজা স্বাদ গ্রহণ করতে পারবেন। কিভাবে চায়ের পাতাগুলিকে মেশিনের সাহায্যে কেটে প্রসেসিং করে ছোট দানায় পরিণত করা হয় এবং কিভাবে পাতাটি ছিঁড়ে কারখানায় আনা হয় সে সম্পর্কে সমস্ত কিছু তথ্য, সমস্ত কিছু ইনফরমেশন এই কারখানায় এলে ভ্রমণকারীরা বা পর্যটকরা সমস্ত কিছু নিজের চোখে দেখতে পারবেন এবং সে সম্পর্কে ধারণা গ্রহণ করতে পারবেন। 2005 সালে এই কারখানাটি খোলা হয়েছিল এবং এই কারখানাটি উটির নীলগিরি পাহাড়ের উপর 1 একর এলাকা জুড়ে অবস্থিত এবং এই চা ফ্যাক্টরিটি তামিলনাড়ুর নীলগিরি মাউন্টেন রেলওয়ে, নীলগিরি এবং ভারতের বাকি অংশের চা বাগানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ প্রদান করেছে। উটির এই চা ফ্যাক্টরিটি হল চায়ের বিবর্তন এবং বর্তমান সময়ে এটি কিভাবে তৈরি হয় সে সম্পর্কে কিছু সময় কাটানোর জন্য একটা দুর্দান্ত জায়গা। শহরের জীবনের তাড়াহুড়ো থেকে দূরে সবুজ চায়ের মাঠের মাঝে এখানে কিছু সময় কাটান। সুগন্ধি সবুজ উদ্যানগুলি নিশ্চিতভাবে একজনের নিঃশ্বাস কেড়ে নেবে। উটির চা জাদুঘরটি প্রায় 1 একর জমি জুড়ে বিস্তৃত, সবই পান্না সবুজ গাছে ঢাকা। উটির এই দোদাবেতা চা কারখানাটি থেকে আপনারা উপত্যকার সুন্দর দৃশ্য এবং এর চারপাশের সুউচ্চ পর্বতশৃঙ্গ দেখতে পাবেন। বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু উটি গ্রিন টি এবং ব্ল্যাক টি কিনতে কিন্তু ভুলবেন না। উটি চা কারখানা আরও অনেক কয়েকটি পণ্য রয়েছে, যেগুলি হলো টি শার্ট, কাপ এবং কলম। এগুলি আপনারা এখান থেকে সুভেনির হিসেবে কিনে নিয়ে যেতে পারেন। উটিতে বেশ কয়েকটি গ্রিন টি প্রস্তুতকারক সংস্থা রয়েছে, যেমন দোদাবেতা চা কারখানা, যারা বিভিন্ন ধরনের সূক্ষ্ম গ্রিন টি ক্রয় করার পাশাপাশি মশলাযুক্ত চা অফার করে যা সারা দেশে চা প্রেমীদের জন্য উপযুক্ত। তাই উটির এই দোদাবেতা পিক পয়েন্টে এলে অবশ্যই কিন্তু আপনারা ঠিক এর পাশেই অবস্থিত দোদাবেতা টি ফ্যাক্টরিতে অবশ্যই ভিজিট করবেন এবং তার পাশেই অবস্থিত যে চকলেট কারখানাটি আছে সেটিও দেখে নেবেন। নীলগিরির সবচেয়ে উঁচু চা কারখানার মধ্যে দোদাবেতা চা কারখানাটি 15 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। নীলগিরির চায়ের একটি বিশুদ্ধ মিশ্রণ এবং প্রয়োজনীয়তা দীর্ঘকাল ধরে অনুভূত হয়েছে। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম এই নীলগিরি চা নিয়ে একটি প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেছিল এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পর নীলগিরির চাকে লন্ডনে সবথেকে উৎকৃষ্ট বলে চিহ্নিত করা হয়েছিল। 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছিলাম দোদাবেতা টি ফ্যাক্টরিতে। তো টি ফ্যাক্টরি তো দেখলাম ওটা টি ফ্যাক্টরিটা কীভাবে চায়ের প্রসেসিং হচ্ছে, চা কীভাবে তৈরি হলো, চায়ের পাতাকে শুকিয়ে কীভাবে চা তৈরি হচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে। আর সে সঙ্গে এক গ্লাস চা এখানে আমি ফ্রিতে পেলাম খাওয়ার জন্য এবং চাটা অত্যন্ত টেস্টফুল, খুব সুন্দর খেতে। এই টি ফ্যাক্টরিতে 10 টাকার টিকিট কাটলে
তোমরা এই গোটা ফ্যাক্টরিটা ফ্রি অফ কস্টে ঘুরতে পারবে, প্লাস এই স্টিলের গ্লাসে 1 গ্লাস চা কিন্তু ফ্রি অফ কস্টে পাবে। যেটা এখন আমি খাচ্ছি উটি শহরে দোদাবেতা টি ফ্যাক্টরিতে। সুন্দর চা, টেস্টফুল চা, দোদাবেতা টি ফ্যাক্টরিতে অবশ্যই একবার টেস্ট করবে। দোদাবেতা যাওয়ার সময় বা দোদাবেতা থেকে ফিরে আসার সময় আপনারা এই চা কারখানাটি দেখতে পাবেন। আর এই চা কারখানায় হোমউড ব্র্যান্ডের চা তৈরি করা হয়। আর এই চা কারখানার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। এখানে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এখানে কিভাবে চা পাতা প্রক্রিয়া করা হয়। আর এই পুরো প্রক্রিয়াটি দেখতে প্রায় 15 মিনিট সময় লাগে। এখান থেকে আপনারা হোমউড ব্র্যান্ডের সাধারণ চা, চকলেট চা এবং সবুজ চা কিনতে পারেন, যা সেখানে তৈরি করা হয়। আর এখানে এলে আপনারা 1 কাপ সাধারণ চা এবং গ্রিন টি বিনামূল্যে খেতে পারবেন। এই টি ফ্যাক্টরিতে, দোদাবেতা টি ফ্যাক্টরিতে এলে তোমরা এখানে একদিকে যেরকম কীভাবে চা প্রসেসিং হচ্ছে, কীভাবে চা তৈরি হচ্ছে, চা পাতাকে শুকিয়ে প্রসেসিং করে কীভাবে চা তৈরি করা হচ্ছে, সেটা গোটা প্রসেসিংটা আমরা এখানে দেখলাম। এবং সেই সঙ্গে আমাদের 1 কাপ করে চা এখানে ফ্রি অফ কস্টে খাওয়ানো হলো। আর সেই সঙ্গে দেখতে পাচ্ছ যে এখানে এই দোদাবেতা টি ফ্যাক্টরিতে কিন্তু প্রচুর চায়ের কাউন্টার আছে, যেখানে কিন্তু চা বিক্রি হচ্ছে। অর্থাৎ এখান থেকে তোমরা ইচ্ছে করলে চা পাতা কিনে এখান থেকে নিয়ে যেতে পারবে। তাছাড়া এখান থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় চা পাঠানো হয়, চা রপ্তানি করা হয়। এটা হচ্ছে ভারতবর্ষের একটা অত্যন্ত বিখ্যাত চা ফ্যাক্টরি। দার্জিলিংয়ে এরকম অনেক চা ফ্যাক্টরি আছে। দার্জিলিংয়ে যেরকম চা ফ্যাক্টরি আছে সেরকম চা ফ্যাক্টরিগুলোর মতো এখানেও একটা চা ফ্যাক্টরি আছে, সেটা দোদাবেতা টি ফ্যাক্টরি নামে এখানে পরিচিতি লাভ করেছে। তোমাদের দেখালাম শুরু থেকে শেষ পর্যন্ত যে দোদাবেতা টি ফ্যাক্টরিতে কীভাবে চা প্রসেসিং হচ্ছে, কীভাবে চা প্রসেসিং হয়ে সেটা প্যাকেটজাত হচ্ছে, প্যাকেটজাত হয়ে সেটা দেখো বাইরের কাউন্টারে এখানে কীভাবে সেটা চলে এসছে। এবং এই ফ্যাক্টরিতে যে চাগুলো তৈরি হচ্ছে, যেভাবে প্যাকেটজাত করা হচ্ছে, সেই প্যাকেটজাত চা কিন্তু এই কাউন্টারে চলে আসছে। এবং এই কাউন্টার থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কিন্তু পাঠানো হচ্ছে। তাই এই দোদাবেতা টি ফ্যাক্টরি ভারতবর্ষের একটা অত্যন্ত জনপ্রিয় একটা চায়ের কারখানা এবং পর্যটন কেন্দ্র, যেটা এখন এই মুহূর্তে আমি এখন আছি সেই দোদাবেতা টি ফ্যাক্টরিতে। দেখালাম তোমাদের এই চা প্রসেসিং কীভাবে হলো। এখন আমি যাব আমাদের পরবর্তী যে সাইট সিন আছে সেই সাইট সিন দর্শন করতে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম দোদাবেতা টি ফ্যাক্টরিতে, আর এখন আমরা চলে এসেছি দোদাবেতা টি ফ্যাক্টরির ঠিক পাশেই অবস্থিত চকলেট ফ্যাক্টরিতে। আপনি যদি একজন চকলেট প্রেমিক হন, তাহলে উটির এই চকলেট ফ্যাক্টরিতে যাওয়া আপনার তালিকার শীর্ষে থাকা উচিত। উটির মনোরম পাহাড়ের মাঝে অবস্থিত এই মোহনীয় কারখানাটি আপনাকে চকোলেটের জগতে একটি আনন্দদায়ক যাত্রায় নিয়ে যায়। তাজা তৈরি চকলেটের চিত্তাকর্ষক সুগন্ধ থেকে চকলেট তৈরির চিত্তাকর্ষক প্রক্রিয়া, চকলেট ফ্যাক্টরিতে প্রতিটি মুহূর্ত আপনাকে আরও অনেক কিছুর জন্য আকুল করে তুলবে। এই মিষ্টি স্বর্গের বিষয়গুলি অন্বেষণ করার জন্য এবং এই সুস্বাদু চকলেটের স্বাদ পাওয়ার জন্য অবশ্যই চলে আসুন উটির এই বিখ্যাত দোদাবেতা চকলেট ফ্যাক্টরিতে। আর সেই সঙ্গে এই সুস্বাদু চকলেটগুলি কিভাবে তৈরি হচ্ছে, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে, কিভাবে কি প্রসেসে এই চকলেটগুলি এত সুস্বাদু, এত বৈচিত্র্যপূর্ণ চকলেট এখানে তৈরি হচ্ছে, সেই রহস্যগুলো দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে এই উটির দোদাবেতা চকলেট ফ্যাক্টরিতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন আছি সেই উটির দোদাবেতা চকলেট ফ্যাক্টরিতে। এক নয়নাভিরাম চিত্তাকর্ষক চকলেটগুলো থরে থরে সাজানো আছে কাঁচের মধ্যে। দেখে মনে হচ্ছে মিষ্টি জাতীয় সব দ্রব্য আছে, কিন্তু এগুলো মিষ্টি নয়, এগুলো কিন্তু সব চকলেট। বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন
কালারের, বিভিন্ন রঙের, বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি সুস্বাদু চকলেট, যা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এখান থেকে পাঠানো হয়। যে চকলেট আমরা দোকান থেকে কিনে খাই তার বেশিরভাগই কিন্তু এই উটির দোদাবেতা চকলেট ফ্যাক্টরি থেকেই আসে। উটিতে পৌঁছে আমরা প্রথমে দেখে নিয়েছিলাম উটির বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন, আর তারপর চলে এসেছিলাম সোজা উটির এই দোদাবেতা পিক পয়েন্টে। সেখান থেকে উটির এক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলাম, আর তারপর চলে গেছিলাম উটির এই দোদাবেতা পিক পয়েন্টের ঠিক পাশেই অবস্থিত দোদাবেতা টি ফ্যাক্টরিতে। দেখালাম তোমাদের সেই ভিডিও, সেখানে কীভাবে চা প্রসেসিং হয়, কীভাবে চা তৈরি হয়, তারপর সেটা প্যাকেটজাত হয়ে বাজারে আসে, তার একটা ছোট্ট ভিডিও দেখালাম। আর সবশেষে গিয়েছিলাম এই দোদাবেতা চকলেট ফ্যাক্টরিতে, আর এরপর আমরা ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলে। অবশেষে উটির দোদাবেতা পিক পয়েন্ট, টি ফ্যাক্টরি এবং চকলেট ফ্যাক্টরি সমেত বোটানিক্যাল গার্ডেন দর্শন করে আমরা এখন সবাই ফিরে যাচ্ছি আমাদের উটির অর্চিড ইন হোটেলে। আর পরদিন সকালে এই অর্চিড ইন হোটেল থেকে শুরু করেছিলাম আমার নতুন ভ্রমণ কাহিনী মাদুরাইয়ের উদ্দেশ্যে। আজকে হচ্ছে 26শে সেপ্টেম্বর 2023। এই মুহূর্তে আমি আছি উটি শহরে অবস্থিত অর্চিড ইন হোটেলে। গতকাল বিকেলবেলায় মহীশূর থেকে উটি এসে পৌঁছেছিলাম। আমরা একদিনে বেশি কোনো জায়গায় স্টে করতে পারছি না, থাকতে পারছি না, ওই জন্য বেশি সাইট সিন আমি আমার চ্যানেলে তুলে আনতে পারবো না। প্রতিটা জায়গায় 2 থেকে 3টে সাইট সিন আমি ম্যাক্সিমাম কভার করতে পারবো। গতকাল উটিতে এসে আমরা প্রথমে গিয়েছিলাম এখানকার বিখ্যাত দোদাবেতা পিক টি ফ্যাক্টরিতে। সেখানে যে কীভাবে চার প্রসেসিং হচ্ছে, কীভাবে চা মানে প্রসেসিং হয়, প্যাকেটজাত হয়, তার একটা ভিডিও করেছি। আর তারপর গিয়েছি আমরা চকলেট ফ্যাক্টরিতে কীভাবে চকলেট তৈরি করা হয় তার ভিডিও আমি রেকর্ড করেছি। আর সবশেষে গিয়েছিলাম এখানকার উটির বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনে। এই করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর এই দুটো বেশি আমি সাইট সিন আর করতে পারিনি উটি শহরে। আমার ইচ্ছা ছিল আদিযোগী যে শিব মূর্তি আছে, শিব মূর্তির একটা ভিডিও তুলে আনবো আমার চ্যানেলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখান থেকে আদিযোগী প্রায় 116 কিলোমিটার দূর অবস্থিত, যেটা এখান থেকে যাওয়া প্রায় অসম্ভব। কারণ আমাদের প্রচুর প্রোগ্রাম আছে, সামনে আছে মাদুরাই, আজকে যাচ্ছি মাদুরাই, তারপরে যাব রামেশ্বরম, তারপর যাব কন্যাকুমারী, তারপর যাব চেন্নাই, তারপর পন্ডিচেরি, প্রচুর আমাদের প্রোগ্রাম আছে। সুতরাং আমরা একদিনে বেশি কোনো জায়গাতে স্টে করতে পারছি না। তাই প্রতি জায়গার যে সমস্ত যত সাইট সিন আছে 2 থেকে 3টে বেশি আমি সাইট সিন কিন্তু দেখাতে পারবো না। আমার ইচ্ছা আছে আমি পার্সোনালি ইন ফিউচার আর একবার দক্ষিণ ভারত আসবো। বিশেষ করে 3টে জায়গা আমার কভার করার খুব ইচ্ছা আছে। সেটা হচ্ছে এই উটি, আর সেকেন্ড হচ্ছে রামেশ্বরম, আর থার্ড হচ্ছে কন্যাকুমারী। এই 3টে জায়গার আমি আলাদাভাবে নিজে পার্সোনালি এসে একটা ট্যুর করব। সেটা 8-9 দিনের, 1 সপ্তাহের মতো ট্যুর করব। প্রতিটা জায়গায় আমি 2 থেকে 3 দিন করে থাকবো। এবং উটিতে এসে ধরো 2 দিন থাকলাম কি 3 দিন থাকলাম, তো উটি যত সাইট সিন আছে, উটি কন্নড় থেকে শুরু করে 10 থেকে 15টা সাইট সিন আমি কভার করব। রামেশ্বরমে যত সাইট সিন আছে সমস্ত সাইট সিন আমি কভার করব। আর কন্যাকুমারী যত সাইট সিন আছে সমস্ত সাইট সিন আমি কভার করে আমার চ্যানেলে তুলে আনবো। এটা আমার ইন ফিউচার আমার ইচ্ছা আছে, এবং আমি আপ্রাণ চেষ্টা করব এই 3টে সাইট সিন অবশ্যই আমি ভবিষ্যতে একবারের জন্য হলেও আমি এসে এটা আমি কভার করবো। কারণ এই 3টে সাইট সিন হচ্ছে আমার ড্রিম ডেস্টিনেশন। আমার ছোটোবেলা থেকে এই 3টে জায়গার আসার মানে স্বপ্ন ছিল, বিশেষ করে উটি, রামেশ্বরম আর কন্যাকুমারী। তো 3টে জায়গা আমি আপাতত এখন আসতে পেরেছি, কিন্তু আমি প্রতিটা জায়গায় একদিনে বেশি স্টে করতে পারছি না। যেহেতু আমি একটা ট্যুরিং সংস্থার সঙ্গে এসেছি, আমি পার্সোনালি আসিনি, তাই নিজের ইচ্ছে মতো আমি থাকতে পারছি না বা নিজের ইচ্ছে মতো ঘুরতে পারছি না। আমাকে ট্যুরিং সংস্থা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে আমাকে যেতে হচ্ছে। আমি পার্সোনালি কিন্তু ইচ্ছা করে যেখানে খুশি চলে যেতে পারছি না। কারণ
এই ট্যুরিস্ট সংস্থার একটা নির্দিষ্ট সময় বাঁধা আছে, নির্দিষ্ট একটা প্রোগ্রাম আছে। এতে এই ট্যুরিস্ট সংস্থা একটা বাস নিজস্ব একটা বাস রিজার্ভ করে এসছে, সেই বাসের সঙ্গে আমাকে ঘুরতে হচ্ছে। আমি পার্সোনালি যেখানে সেখানে যেতে পারছি না, ঘুরতে পারছি না, সেক্ষেত্রে টাইমিংয়ে অসুবিধা হচ্ছে। তাই এই ভ্রমণ সংস্থা আমাকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে বাসে করে, সেখানে গিয়ে আমাকে ভিডিওগুলো করতে হচ্ছে। তাই প্রতিটা জায়গায় আমি 2 থেকে 3টে বেশি সাইট সিইং আমি দেখাতে পারছি না আমার চ্যানেলে। তাই এবারও এই উটিরও কিন্তু ম্যাক্সিমাম আমি 2 থেকে 3টে সাইট সিইং আমি কভার করতে পেরেছি, বেশি পারলাম না। কারণ আমাকে আজকে 26 তারিখ আমাকে এই মুহূর্তে এখনই বেরিয়ে যাব মাদুরাই উদ্দেশ্যে, যেটা এখান থেকে প্রায় 278 কিলোমিটার দূর অবস্থিত। আর এই মাদুরায় পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে যাবে। আর বিকেলে পৌঁছেই আমাদের মাদুরাই সাইট সিইং করতে হবে। মাদুরাই সাইট সিনে যতগুলো সাইট সিন আছে সব কটা আমি হতে পারবো না, 2 থেকে 3টে বেশি হয়তো করা যাবে না, করতে করতে সন্ধ্যে হয়ে যাবে। তারপর আমাদের সে রাতটা সেই মাদুরাই স্টে করে পরদিন আবার চলে যাবো আমরা রামেশ্বরম ঠিক সেই একই অবস্থা। রামেশ্বরম ওখান থেকে প্রায় 378 কিলোমিটার দূর অবস্থিত। আর রামেশ্বরমে পৌঁছে আমরা সেই আবার পৌঁছতে আমাদের সেই বিকেল হয়ে যাবে। বিকেল হয়ে সেখানে পৌঁছে আমরা যখন পৌঁছাবো সেখানে সাইট সিন করার সময় হাতের সময় হয়তো বেশি সময় থাকবে না। রামেশ্বরমে মনে হয় একদিন আমাদের এক্সট্রা সময়, একদিন আমাদের রিজার্ভ ডে রেখেছে। যদি রাখে তাহলে পরদিন ধনুষকোটির জন্য হয়তো রাখা হয়েছে। ধনুষকোটির জন্য যদি রাখা হয় তাহলে আমি পরদিন অবশ্যই চেষ্টা করব ধনুষকোটি সহ রামেশ্বরমে যতগুলো সাইট সিন আছে কভার করা। আর তারপর আমরা চলে যাচ্ছি রামেশ্বরমের পর চলে যাব আমরা কন্যাকুমারীর সঙ্গে যেতে আবার সেই প্রায় দুপুরের কাছাকাছি হয়ে যাবে। গিয়ে আমাদের সঙ্গে সঙ্গে সাইট সিন করতে হবে। তাই কন্যাকুমারী হয়তো 2 থেকে 3টে বেশি সাইট সিন আমি দেখাতে পারবো না আমার চ্যানেলে। আর কন্যাকুমারীর পর আমরা চলে যাব আবার সে আমাদের লং জার্নি ট্রেন আছে, 12 থেকে 13 ঘন্টা ট্রেন জার্নি আছে। সেই ট্রেনে করে আমরা পৌঁছাবো চেন্নাইয়ে এসে আবার চেন্নাই এসে মেরিন বিচ থেকে শুরু করে চেন্নাই যত সাইট সিন আছে সেগুলো কভার করে, পন্ডিচেরির সাইট সিন কভার করে আমরা আবার আমাদের বর্ধমান শহর উদ্দেশ্যে রওনা দেবো। এই আমাদের ভ্রমণসূচি। সেই ভ্রমণসূচি অনুযায়ী আমরা এগোচ্ছি। প্রথমে এসেছিলাম আমরা তিরুপতি এই 3 থেকে 4টে সাইট সিন আমরা কভার করতে পেরেছি। তিরুমালায় গিয়েছিলাম। তিরুমালায় সেদিনকে অটো সার্ভিস বন্ধ ছিল বলে আমি তিরুমালার সাইট সিন কিছু দেখাতে পারছি না। যদিও তিরুমালার কোনো মন্দিরের ভেতরে বা আশেপাশে চত্বরে ভিডিও অ্যালাউ নয়, তাই গেলেও হয়তো সেরকম ভিডিও করতে পারতাম না। তাই তিরুমালার কোনো সাইট সিনে ভিডিও রাখতে পারছি না। খালি তিরুপতি থেকে তিরুমালা পর্যন্ত আমি যাত্রাপথের যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে যে আমাদের যে যাত্রাপথটা করেছিলাম তার কিছুটা অংশ ভিডিও রাখছি। আর তিরুপতির কিছু সাইট সিনের 2 থেকে 3টে সাইট সিন, 2 থেকে 3টে সাইট সিনের আমি ভিডিও রাখছি। তার মধ্যে একটা আছে তিরুপতির ইস্কন মন্দির, আর একটা আছে তিরুপতির গোকুল মঠ মন্দির সমেত আরও কিছু 1-2টো মন্দিরের ভিডিও আমি তুলে আনতে পেরেছি তিরুপতিতে। তারপর আমরা তিরুপতি থেকে চলে এসেছিলাম মাইসুর পৌঁছে আমি 2টো সাইট সিন মোটামুটি খুব বড় লেন্দি সাইট সিন করেছি এবং দুটোই মহীশূরের অত্যন্ত বিখ্যাত জনপ্রিয় সাইট সিন। একটা হচ্ছে মাইসুর প্যালেস, একটা হচ্ছে বৃন্দাবন গার্ডেন। আর এই দুটো ছাড়া মহীশূরের কিন্তু সেরকম উল্লেখযোগ্য সাইট সিন বড় সড়ো সাইট সিন কিছু নেই আমাকে এখানকার স্থানীয়জন যারা বললো। তো মাইসুরের এই দুটো সাইট সিন দর্শন করে আমরা গতকাল এসে পৌঁছেছিলাম উটিতে। সেই মাইসুর থেকে উটি যাত্রাপথে এসে যে প্রাকৃতিক সৌন্দর্যের কোলে যে যাত্রাপথ আমরা করেছিলাম সেটা কিছুদিনের মধ্যে তুলে নিয়ে আসবো রিলাক্স টিউন চ্যানেলে। আর উটিতে এসে পৌঁছে আমি ওই চকলেট ফ্যাক্টরির ভিডিও করেছি, আর করেছি টি ফ্যাক্টরি ভিডিও আর বোটানিক্যাল গার্ডেনের ভিডিও। এই 3টে এর বেশি করতে পারিনি, এই করতে রাত হয়ে গেছিলো। আজ কি হচ্ছে সে সকালবেলা উটিতে বসে আছি, অ্যান্ড উটি থেকে আর কিছুক্ষণের মধ্যে রওনা দেবো মাদুরাই উদ্দেশ্যে। এখান থেকে যেটা 278 কিলোমিটার দূর অবস্থিত। মাদুরাই পৌঁছতে হয়তো সেই দুপুর গড়িয়ে প্রায় বিকেল কাছাকাছি হয়ে যাবে। এবং সেখানে পৌঁছে যতগুলো পারি সাইট সিন করে তুলে নিয়ে আসবো রিলাক্স টিউন চ্যানেলে। এখন এই মুহূর্তে আমি আছি উটির একটা খুব সুন্দর হোটেল যার নাম অর্চিড ইন। এখন সে হোটেলের ছাদে বসে এই ভিডিওটা করছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিতে চলেছি আজকে উটি থেকে মাদুরাই উদ্দেশ্যে। আমি কমলাদিত্য ব্যানার্জি, উটি শহরের অর্চিড ইন হোটেল থেকে। ধন্যবাদ। আর এই অর্চিড ইন হোটেলটা কীরকম তার গোটা রিভিউ তোমাদের আজকে একটু দিয়ে দিই। চলো দেখিনি অর্চিড ইন এটা হোটেলের লুকিংটা কীরকম। এখন আছি ঠিক অর্চিড ইন হোটেলের ঠিক ছাদে, সেখান থেকে ভিডিওটা করছি। দেখো এই ছাদ থেকে উটি শহরকে কেমন লাগে, দেখাচ্ছি এখানকার কিচেন, দেখাচ্ছি এখানকার সমস্ত হোটেলের রুম থেকে শুরু করে আমার রুম, আর রিসেপশন থেকে শুরু করে আউটসাইড লুকিং। চলো শুরু করা যাক। এখন তোমাদের দেখাচ্ছি অর্চিড ইন হোটেল থেকে উটি শহরকে কেমন লাগে। দেখতে পাচ্ছ
আমি ঠিক এখন অর্চিড ইন হোটেলের ছাদে আছি, আর এই হচ্ছে উটি শহর। আর এই হচ্ছে অর্চিড ইন হোটেলের ছাদ, আর এখানেই কিন্তু রান্না বান্নার কাজগুলো হচ্ছে মূলত। আমরা যেহেতু সবাই গ্রুপে একসঙ্গে এসেছি, তাই হোটেলে কোনো খাবার আমরা কোনো জায়গাতে খাচ্ছি না। আমরা যেহেতু গ্রুপের সবাই একসঙ্গে এসেছি, তাই কোনো হোটেলের খাবারই কিন্তু আমরা খাচ্ছি না। আমাদের সঙ্গে রাঁধুনি এসছে, খাবার দাবার গ্যাস ফ্যাস সব আমাদের সঙ্গে এসছে। রাঁধুনিরা নির্দিষ্ট জায়গায় রান্না করছে, তারপর একটা নির্দিষ্ট একটা খাবার জায়গা আছে, প্রত্যেকটা হোটেলে নির্দিষ্ট খাবার জায়গা আছে, সেই খাবার জায়গাতে আমরা খাওয়া দাওয়া করছি। কোনো হোটেলে কিন্তু আমরা কোনো জায়গা থেকে খাবার কিনে খাচ্ছি না। এই একটা বিশাল অ্যাডভান্টেজ এই রানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস হয়ে যাত্রা করলে, কারণ বিভিন্ন জায়গার খাওয়ার ধরন বিভিন্ন রকম, এবার সব জায়গায় খাবার স্যুট নাও হতে পারে। তাই সঙ্গে আমরা রাঁধুনি, যেহেতু আমরা সঙ্গে রাঁধুনি থাকছে, তাই আমরা যেখানে যাচ্ছি সেখানে রান্না করে নিজেদের পছন্দ মতো খাবার আমরা, যেখানে বাঙালি খাবার, সেটা আমরা খেতে পাচ্ছি যে কোনো জায়গায় গিয়ে। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। আমাদের কোনো জায়গা থেকে কোনো রকম জল খাবার কিছু কিনে খেতে হচ্ছে না, পয়সা দিয়ে কিছু খেতে হচ্ছে না। তো এখন দেখাচ্ছি তোমাদের এই অর্চিড ইন হোটেলের একটু ভেতরের রিভিউ। চলো ভেতরটা কীরকম দেখে নিই। এখন অর্চিড ইন হোটেলের ভেতরে ঢুকছি। এটা হচ্ছে আমার রুম। চলো আমার রুমটা একবার দেখি। এই দেখো, এই রুমটায় আমি আছি, অর্চিড ইনের এই রুমটায়। আমি গতকাল রাতে এসে উঠেছি, এখন কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো এই রুম। এটা হচ্ছে আমার রুম, আমি এই রুমটা পেয়েছি। এখানে টিভি দেওয়া আছে, এখানে একটা বাথরুমের আগে একটা লবি মতো আছে। এখানে ইচ্ছা করলে তোমরা সেভিংস করতে পারো, দাড়ি ফাড়ি কাটার জন্য এখানে ব্যবস্থা করা আছে। এখানে একটা সেলফ দেওয়া আছে, ডাস্টবিন আছে, আর এই হচ্ছে বাথরুম। গিজার আছে, ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা করা আছে। আর প্রসঙ্গত বলে রাখছি, উটিতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তাই এখানে ভোর 5টা থেকে 7টা পর্যন্ত কিন্তু গরম জল দেওয়া হয়, 7টার পরে গরম জল দেওয়া হবে না। তাই তোমরা চেষ্টা করবে 5টা থেকে 7টার মধ্যে স্নানটা করে নিতে বা গরম জল ধরে রাখতে, পরে সুবিধা হবে। তো এই ছিল আমার রুমের ভিডিও, আমার রুমের রিভিউ। এই রুমটা আমি উঠেছি, অর্চিড ইনের এই রুমটা আমাকে দেওয়া হয়েছে। কাল বিকেলবেলা থেকে আজ সকালবেলা পর্যন্ত এই রুমেই আছি, আর কিছুক্ষণের মধ্যে এই রুম ছেড়ে দেবো। তারপর আমাদের যে ট্যুরের সংস্থা বাস ঠিক করে দিচ্ছে, সেই বাসে করে আমরা আজকে মাদুরাই উদ্দেশ্যে
রওনা দিচ্ছি। চলো দেখাচ্ছি অর্চিড ইনের বাকি রুমগুলো কীরকম, রিসেপশন কীরকম, আউটসাইড থেকে লুকিংটা কীরকম, আউটসাইড থেকে অর্চিড ইনকে কেমন লাগে, সব কিছু দেখাচ্ছি। চলো। তিনতলার ছাদে এই কটা রুমই আছে, 1 2 3 4টে রুম আছে। এটা তিনতলার ছাদে। আর এখানে ফাঁকা জায়গা আছে রান্না ফান্না করার জন্য বা ঘোরার জন্য। এবার বাকি রুমগুলো আছে ওই সাইডে। দেখো আমাদের সব রান্না বান্নার সামগ্রী সব এখানে জড়ো করা আছে। এগুলো আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে নিয়ে যাচ্ছি। সেখানে সেখানে আমাদের যে ভ্রমণ সংস্থা রাঁধুনি এসছে, সেই রাঁধুনিরা একসঙ্গে রান্না করছে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। আর এই হচ্ছে সিঁড়ি। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর অর্চিড ইনের। কতগুলো রুম আছে দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 সেকেন্ড ফ্লোরে 12টা রুম আছে। থার্ড ফ্লোরে আছে 4টে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ষোলোটা আগে ছিল, 17 18 19 20 21 22 23 24। আর এটা হচ্ছে অর্চিড ইনের রিসেপশন কাউন্টার গ্রাউন্ড ফ্লোরে। একদম গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত রিসেপশন কাউন্টারটা। আর এই হচ্ছে অর্চিড ইনের বাইরের সাইড। উটি থেকে দেখাচ্ছি হোটেল অর্চিড ইনের আউটসাইড লুকিংটা কীরকম সেটা আমার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে। আপনারা যারা গাড়িতে করে আসবেন উটিতে, তারা কিন্তু ইচ্ছা করলে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। এখানে গাড়ি পার্কিং করা ব্যবস্থা করা আছে। আর এইটা হচ্ছে আমাদের বাস। এই বাসে করে আমরা তিরুপতি থেকে প্রথমে এসেছিলাম মাইসুর থেকে আজ এসছি উটি। আবার এই বাসে করে আজকে উটি থেকে আমরা যাত্রা করতে চলেছি মাদুরাইয়ের উদ্দেশ্যে। উটি জিটি রোড।
আর এই হচ্ছে হোটেল অর্চিড ইন, দেখে নাও, এই হোটেলটাই আমি উঠেছি। আর ছাদের ওইখানটায় আমি দাঁড়িয়েছিলাম একটু আগে, যে আমি কথা বলছিলাম ওই ছাদটা দেখতে পাচ্ছ, ওই ছাদে ওইখান থেকে আমি কথা বলছিলাম। আর এখন আমি আউটসাইডের একদম রোডের উপর চলে এসেছি। রোড থেকে দেখো অর্চিড ইন হোটেলটা কেমন লাগে। আর এই অর্চিড ইন হোটেলে কিন্তু আমরা উঠেছি সবাই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই ভ্রমণ সংস্থার বাসে করে মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম উটি থেকে, তামিলনাড়ু রাজ্যের উটি শহরের অর্চিড ইন হোটেল থেকে একটা আউটসাইডের ভিউ। অর্চিড ইন হোটেলটাকে বাইরে থেকে কেমন লাগে তার একটা ভিডিও করলাম। আর সব মিলিয়ে প্রায় 24টা মতো এখানে রুম আছে। এই 24টা রুমের ভেতরের কন্ডিশন তো দেখাতে পারলাম না, আমার রুমের কন্ডিশনটা কীরকম আমি দেখালাম। আর 24টা রুম এখান থেকে ভিতরে লুকিংটা কীরকম সেটা দেখালাম। তো এই ছিল উটি শহরের মধ্যে অবস্থিত অর্চিড ইনের সমগ্র ভিউ, যেটা আমি তুলে ধরলাম আমার ক্যাডি লাস্টিং চ্যানেলে। এই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দেবো। তোমরা যারা উটিতে আসবে অবশ্যই হোটেলটা ইচ্ছা থাকতে পারো। এখানে পার্কিংয়ে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা আছে। যারা 4 চাকা গাড়ি নিয়ে আসবেন বা 2 চাকা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু ইজিলি এখানে গাড়ি রাখতে পারবে। সেফটির দিক দিয়ে, নিরাপত্তার দিক দিয়ে হোটেলটা কিন্তু সত্যি একটা খুব ভালো জায়গায় আছে। আর যারা কম বাজেটের মধ্যে ভালো হোটেল খুঁজছো তাদের জন্য খুব আদর্শ হোটেল হতে চলেছে এই অর্চিড ইন হোটেল। আমি এখন অর্চিড ইন হোটেল থেকে তামিলনাড়ু রাজ্যের উটি শহরে ফিরে পড়ছি। অবশেষে উটি শহরে একদিন কাটিয়ে উটির যে বিখ্যাত সাইট সিন দর্শন করে, উটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে উটি শহরকে বিদায় জানিয়ে আমাদের বাস এগিয়ে চলল আর একটা খুব সুন্দর শহর মাদুরাইয়ের উদ্দেশ্যে। আজকের এই পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। যদি ভালো লাগে তাহলে ক্যাডি লাইভস্ট্রিম চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের পর্বে। ক্যাডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাচ্ছি আমার ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। এই যে বিল্ডিংটা এখন দেখতে পাচ্ছ হোটেল লক্ষ্মী, এটা হচ্ছে মাদুরাই অবস্থিত। মাদুরাই এই হোটেল লক্ষ্মীতে আমরা উঠেছি, এইমাত্র পৌঁছালাম মাদুরাই।